নাসার ওয়েবসাইটে নজর রাখা যাক, তার কারণ এখন তো ঘরে ফেরার গান। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আনডকিং হয়ে গিয়েছে শুভাংশু শুক্লারা, তারা ফিরছেন। তার আগের কিছু স্টিল ছবি আপনারা দেখছেন। They accomplished over 60 research activities as well as more than 20 outreach events. And as their time on station came to a close, the AX4 crew participated in a brief farewell ceremony. এ হলো সেই আগের ছবি, অর্থাৎ লাস্ট ব্রিফিং। Now for more details on the incredible work performed by this crew on orbit, নাসা সেই সব ছবি আবার লাইভ ফুটেজ হিসেবে দেখাচ্ছে। Now, at this time, the crew is getting closer to reaching the approaching ellipsoid. So let's head back to Anna at Johnson Space Center. এই ছবি দেখুন আজ দুপুরে যখন আনডকিং প্রসেস শুরু হলো। আনডকিং প্রসেস শুরু হওয়ার পর বেশ খানিকটা সময়ের পর সাফল্যের সঙ্গে আনডকিং হয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সেখান থেকে এই ক্যাপসুলে আলাদা করা সম্ভব হয়েছে সফলভাবে। এবং তারপর এখন কি চলছে, এখন কি চলছে পরে পরে একের পর এক ধাপ, কিভাবে স্প্ল্যাশ ডাউন হবে, কতক্ষণ লাগবে, এই পুরো সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা জানবো। আমার সঙ্গে মহাকাশ বিজ্ঞানী সঞ্জীব সেন রয়েছেন। স্যার, আপনার থেকে একটু জানবো যে আনডকিং শেষ, অর্থাৎ এখন আর আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে আর সম্পর্ক নেই, সেখান থেকে বেরিয়ে এসে এখন ঠিক কোথায় রয়েছে ক্যাপসুল এর পরের প্রক্রিয়াগুলো কি? হ্যাঁ, প্রথম যেটা আনডকিং তো হয়ে গেল। এবার যেটা হচ্ছে যে ওই কিপ আউট স্ফিয়ার, যেটা একটা 200 মিটারের স্ফিয়ার, সেই অবধি খুব আস্তে আস্তে পেছাতে শুরু করলো, যেটা ওই ইয়েতেও দেখা গেছিল, আপনার নাসার যে ইউটিউব যেটা দেখাচ্ছিল। মানে এটা এখন কিন্তু ক্রমশ পেছাচ্ছে, মানে এটা কিন্তু ভেরি স্লো মুভমেন্ট, অর্থাৎ যে পোর্টে ডক করা ছিল সেই পোর্ট থেকে আস্তে আস্তে পিছাতে শুরু করে এখন স্পিডটা খুব স্লো। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এর যে থ্রাস্টার রয়েছে, ড্র্যাকো থ্রাস্টার, টোটাল 12টা থ্রাস্টার সাইডে এবং সামনে 4টে, অর্থাৎ যে 16টা থ্রাস্টার রয়েছে, এই থ্রাস্টারের যে ফুয়েল সেটা হচ্ছে মনোমিথাইল ডাইহাইড্রোজেন, এবং তাকে যে অক্সিডাইজ করে সেটা হচ্ছে নাইট্রোজেন টেট্রাক্সাইড। এটা হচ্ছে এই থ্রাস্টারের ফুয়েল। এবার এই থ্রাস্টার বার্ন করে এর ডি অরবিটিং করতে শুরু করবে। অর্থাৎ ডি অরবিটিং মানে এরকমই না যে এক্ষুনি সে সোজা পৃথিবীর দিকে নেমে আসবে, সেরকম না। এটা কিন্তু আস্তে আস্তে মানে এবার কিন্তু পাক খেতে শুরু করবে পৃথিবীকে কয়েকবার, এবং এই পাক খেতে খেতে এটা নিচে নামবে। কিন্তু প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে আনডকিং সফলভাবে হয়েছে এবং ডি অরবিটিং করে আস্তে আস্তে অরবিটটাকে লোয়ার করে পৃথিবীর অ্যাটমসফিয়ারের কাছে, অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল তার কাছে যখন আগামীকাল আসবে, তখন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গায় পৌঁছাবে। এই যে বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সঞ্জীব বাবু, যে রেট্রোগ্রেড বার্ন, এই সময়টা খুব ভাইটাল, সেটা কখন শুরু হচ্ছে? না, এটা আর কিছুক্ষণ বাদেই শুরু হবে। মানে যে অরবিট যে লোয়ারিং হবে না, মানে এটা তো পৃথিবীতে পাক খেতে খেতে এটা আস্তে আস্তে অরবিটটাকে কমাবে, অর্থাৎ 423 কিলোমিটার উপরের থেকে আস্তে আস্তে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে আসবে, অর্থাৎ 100 কিলোমিটারের মধ্যে 80 কিলোমিটারের মধ্যে আসবে। এই যে প্রসেসটা, এটা কিন্তু আগামীকাল অব্দি চলবে। আচ্ছা, মানে এটা খুব কেয়ারফুলি এই ট্র্যাজেক্টরিটা তৈরি করা হয়, এবং এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আগে থেকে প্ল্যান করা থাকে, এবং এটা অটোমেটেড। এবং এই যে বার্নিংটা কিন্তু টাইম টু টাইম করা হয়। এবার কোথায় কখন কিভাবে বার্নিং হবে সেটা কিন্তু আগে থেকে ছক কষা থাকে। মানে এটা মিশন কন্ট্রোল সেন্টার থেকে, যেটা নাসার মিশন কন্ট্রোল সেন্টার হাউস্টনে আছে এবং অন্যান্য জায়গায় রয়েছে, সেখান থেকে কিন্তু এইগুলো সমস্ত কমান্ড দিয়ে রাখা আছে যে আমি এই সময় এই ব্যাপারটাই অটোমেটেড, আগে থেকে ফিট করানো পুরো বিষয়ে। এখানে যদি কোথাও একটু হিসেবের 19-20 হয় তাহলে কি কিছু করার নেই? হ্যাঁ, 19-20 হলে করার অবশ্যই আছে। তার জন্য তো আমাদের পাইলট শুভাংশু শুক্লা রয়েছেনই, এবং নাসা থেকেও সেটা কন্ট্রোল করা হয় এবং জানানো হয় যে মানে কতটা বার্নিং কমাতে হবে, মানে বার্নিং এর ফাস্টটা কতটা দিতে হবে, কতটা বাড়াতে হবে, কতটা কমাতে হবে। এটাকে এই রেট্রোগ্রেড বার্ন যেটা হচ্ছে না, এটা কিন্তু মানে প্রত্যেকটা অঙ্ক কষা আছে
যে কোন জায়গায় কতটা পরিমাণ বার্নিং করবো। কিন্তু তার মানে এই না যে একদম টাইম মেনটেন করে সবকিছু হবে। দেখলেন তো আনডকিংটাই আপনার 10 মিনিট পিছিয়ে গেল। হ্যাঁ, এটা নানা রকম কারণ থাকে, কারণ ওদের সমস্ত লোডিং হয়েছে, কার্গো বলতে এখানে প্রায় 580 পাউন্ড বা 263 কেজির মতো জিনিসপত্র লোড হয়েছে, তার মধ্যে হার্ডওয়্যার আছে, ওদের যে এক্সপেরিমেন্ট যে সমস্ত করেছে সেই স্যাম্পল গুলো লোড হয়েছে। অর্থাৎ একটা দিকে সুবিধা যে যদি অটোমেটেড, পুরোটাই অটোমেটেড, তবু তার পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে সেখানে ম্যানুয়ালিও কিছু করা সম্ভব, যাতে করা সম্ভব। থ্যাংক ইউ সঞ্জীব বাবু। আগামীকাল স্প্ল্যাশ ডাউন, তার আগে আপনার সঙ্গে ফের একবার কথা হবে সন্দীপ চক্রবর্তী, মহাকাশ বিজ্ঞানী, সরাসরি একবার শুনবো তিনি বোঝাচ্ছেন যে এখন কি চলছে। Crew is now going to start doffing or removing their spacesuits and getting settled in for their 22.5-hour journey back to Earth again, with that splashdown targeted for tomorrow. কথা বলবো তার আগে একটু আমরা একটু গ্রাফিক্যালি একবার দেখিয়ে নিতে চাই যে পরের পদক্ষেপগুলো কি। আনডকিং যা হয়ে গেছে তা হলো মহাকাশ স্টেশন থেকে মহাকাশযান আলাদা করার প্রক্রিয়া, এবং তারপরে কি আনডকিং এর ঠিক পরে যেটা, তা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। এই আনডকিং প্রক্রিয়া স্বয়ংক্রিয়, এখানে কোনো রকমভাবে ভিতর থেকে যদি চান নভোশ্চররা, তারা এই প্রক্রিয়াটির দিকে নজর রাখেন এবং কোনোভাবে কন্ট্রোল করার প্রয়োজন হলে তখন তারা এটা কন্ট্রোল করেন। এরপর রেট্রোগ্রেড বার্ন, অর্থাৎ খুব ধীরে ধীরে পৃথিবীর দিকে এগোতে শুরু করবে এই গ্রেস ক্যাপসুল, এবং গতি কমানোর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তারপর ধীরে ধীরে পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করবে। যে প্রক্রিয়া এখন চলছে তা হলো রেট্রোগ্রেড বার্ন। এরপরে স্পিড কন্ট্রোল করা হবে। বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে ক্যাপসুল তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হবে। এই জায়গাটা খুব, তার জন্য সেখানে শিল্ড থাকবে। তখন 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতি থাকবে এই ক্যাপসুলে, যা কমানো হবে, ধীরে ধীরে কমিয়ে 24 কিলোমিটারে আনা হবে। বায়ুমণ্ডলে ঢোকার পর তারপর ক্যাপসুল থেকে দুটি প্যারাশুট খুলবে, প্রথমে ছোট তারপরে বড়, এবং গতি তাতে আরও কমবে। আরও কমার পর তারপর হবে স্প্ল্যাশ ডাউন। নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পরে মূল প্যারাশুট খুলবে এবং তারপর স্প্ল্যাশ ডাউন হবে। অর্থাৎ আবহাওয়া অনুকূল থাকলে ক্যালিফোর্নিয়া উপকূলে স্প্ল্যাশ ডাউন হবে। সন্দীপ চক্রবর্তী আমার সঙ্গে সরাসরি রয়েছে। সন্দীপবাবু, আমরা দেখছিলাম যে একটু আগে আপনি বোঝাচ্ছিলেন এখন এই রেট্রোগ্রেড বার্ন হচ্ছে, তো এটা এই পদ্ধতিটা যদি একটু জানতে চাই। রিস্কি জায়গা এটা খুব, যদি রিস্কি হয়েও থাকে এটা তো অটোমেটেড, মানে আগে থেকে সবকিছু নির্ধারণ করা, এটা কোনোভাবে কন্ট্রোল করার উপায় কি থাকছে শুভাংশু শুক্লাদের হাতে? না, দেখুন এই অবস্থায় যে ডিঅরবিট বার্নগুলো হচ্ছে সেটা আপনাকে আপনি স্পেস স্টেশন দেখাচ্ছি যে এখানে দেখুন ছোট ছোট 3টে থ্রাস্টার রয়েছে, এরকম 3, 4, 12টা থ্রাস্টার আছে, আর এইখানে আছে 4টে থ্রাস্টার। এই 16টা থ্রাস্টার এক্স্যাক্টলি কম্পিউটারাইজ করা আছে যে কখন কতখানি বার্ন করলে অরবিটটা আস্তে আস্তে এই স্পেস স্টেশনের যে অরবিট থেকে নিজের আস্তে আস্তে সার্কুলার অরবিট থেকে, অর্থাৎ বৃত্তাকার অরবিট থেকে উপবৃত্তাকার অরবিটে নেমে আসে। ওদের কাজ হবে, দুটো কাজ আছে। একটা হচ্ছে আপনারা জানেন যে স্পেস স্টেশনটা এই বিষুবরেখার 51 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। এই যে 51 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে, এই অ্যাঙ্গেলে থাকলে কিন্তু তারা ক্যালিফোর্নিয়াতে ল্যান্ড করতে পারবে না। ফলে কি হবে, ওরা প্রথমে এই সার্কুলার অরবিট থেকে আস্তে আস্তে ইলিপ্টিক্যাল অরবিটে, অর্থাৎ উপবৃত্তাকার অরবিটে নামবে। এইটা একদম অটোমেটিক। আপনি যেটা বললেন যে এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ হচ্ছে লাস্টের 52 মিনিট। লাস্টের 52 মিনিটে কী হবে, সেই সময়তে এটা ডিঅরবিট বার্ন যেটা হবে, এই প্লেন থেকে বেরিয়ে এসে ক্যালিফোর্নিয়ার দিকে মুখ করে ঠিক যেখানে ল্যান্ডিংটা হবে, হয় সানডিয়াগোর বাইরে কিংবা ওশেন সাইডের বাইরে। ওদের দুটোই মাত্র স্পট আছে। ফ্লোরিডাতে 7খানা স্পট ছিল, এখানে 2টো স্পট। এবার ওই স্পটের দিকে মুখ করতে যে অরবিটগুলো আস্তে আস্তে এই প্লেন থেকে ওই প্লেনে নিয়ে যেতে হবে। আপনি মনে করুন প্লেনে করে এদিক যাচ্ছেন, কিন্তু আপনার যেটা এয়ারপোর্টে যে স্ট্রিপটা এদিকে রয়েছে, আপনাকে ন্যাচারালি ডিরেকশানটা পাল্টাতে হবে। এই ডিরেকশান পাল্টানোর জন্য কিন্তু ডিঅরবিটিং এই থ্রাস্টারগুলো দরকার। সেটাও ইম্পর্টেন্ট না, সেটাও করা যাবে। যেটা প্রবলেম হবে যে 52 মিনিট আগে এই যে সোলার পাওয়ার যেটা দিচ্ছিল ওদের, এবং এই হচ্ছে আম্বিলিক্যাল কর্ড, এই আম্বিলিক্যাল কর্ডের সাহায্যে পুরো পাওয়ারটা পাচ্ছিল, এটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে। খুলে পড়ে যাওয়ার পরে এদের হাতে আর কোনো পাওয়ারের কোনো সোর্স থাকছে না।
সোর্স থাকছে না, এবং যেটুকু বা এদের থ্রাস্টার রয়েছে সেই থ্রাস্টার ওরা ফেলে দেবে না। সেই যে তার ফিউয়েলটা, অনেকে কিন্তু ফিউয়েলটাকে ফেলে দেয় যাতে করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাতে যেন জ্বলে না যায়, কিন্তু এরা সেই থ্রাস্টারটা সেই ফিউয়েলটা ফেলে দেয় না, সেই কারণ তাকে পরে ম্যানুভারের জন্য কাজে লাগে। এইবার যখন যখন অরবিটের মধ্যে 52 মিনিট আগে কোথায় থাকছে, 120 কিলোমিটার উঁচুতে। এবার যখন বাতাসে ঢুকে পড়লো, এই যে হিট শিল্ড আছে, এই হিট শিল্ডটা বাতাসের মধ্যে 40 ডিগ্রি মতো অ্যাঙ্গেল করে পড়তে থাকে, এবং এটা যেহেতু রাত্রিবেলা পড়বে, ক্যালিফোর্নিয়া টাইম রাত্রি 2:30টার সময় একদম মিটিওরাইট যেমন করে পড়ে জ্বলতে জ্বলতে পড়ছে, এই একদম জ্বলন্ত জিনিসটা দেখা যাবে, এবং সেই সময় প্রায় 6 মিনিটের মতো ওদের সঙ্গে আমাদের কোনো কমিউনিকেশন থাকবে না। তারপরে যখন এই জ্বলছেটা কারা জ্বলছে হচ্ছে, এটা এত সুপারসনিক্যালি পড়ছে যে সামনের বাতাসটা কম্প্রেসড হয়ে যাচ্ছে, আয়োনাইজড হয়ে যাচ্ছে, কালারফুল হয়ে যাচ্ছে। এটা ভেতর থেকে ওরা ফিল করতে পারবে, জানলা দিয়ে ওরা দেখতে পাবে যে বাইরেটা কিন্তু লাল টকটকে রং। এবার এখানে আমার একটু জানা রয়েছে, এই যে থ্রাস্টটা, এই ভয়ঙ্কর একটা থ্রাস্ট, তার জন্য একটা হিট শিল্ড আছে, সেই শিল্ড ওদেরকে আটকাচ্ছে, কিন্তু ভিতর থেকে তারা কিছু কি ফিল করবেন, কিছু কি ফিল করতে পারবেন ভিতর থেকে? না, ওরা হ্যাঁ পারবে, শব্দ হয় মাঝে মধ্যে, ধাম ধুম করে শব্দ হচ্ছে, সেই শব্দটা প্লাজমার যে ডেন্সিটি যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে ওই যে বার্নটা হচ্ছে প্লাজমা, এটা কোনো মেকানিক্যাল শব্দ না, তাদের মেকানিক্যাল কোনো ক্ষতি হচ্ছে না, যেটা হচ্ছে প্লাজমাগুলোর মধ্যে একটা ইন্টারাকশান চলছে, এবং তাদের সঙ্গে যেমন মনে করুন ট্রেন যদি প্রচণ্ড র্যাপিড যায়, তাহলে বাতাসের সঙ্গে ট্রেনের সারফেসের যেমন একটা শোষো করে শব্দ হয়, এইরকম একটা শোষো শব্দ ওরা শুনতে পাবে, কখনো কখনো বাড়বে কমবে। এইবার এইটা আসার পরে এইটাকে 3টে পদ্ধতিতে ও নামতে পারে, 3টে অ্যাঙ্গেল আছে। যদি সোজাসুজি নামে তাহলে প্রচণ্ড র্যাপিডলি হিট জেনারেট করবে, 4000 ডিগ্রিতে চলে যাবে, তখন ভেতরে কিন্তু সবাই মারা যাবে। আর যদি অল্প অ্যাঙ্গেলে পড়ে, অর্থাৎ ট্যানজেন্সিয়ালি পড়ে, তাহলে পৃথিবীর বাইরে দিয়ে চলে যাবে, তারা কিন্তু আর পৃথিবীতে নামতে পারবে না। অর্থাৎ একটা অ্যাঙ্গেল আছে 40 ডিগ্রির মতো, গামা বলা হয়, সেই অ্যাঙ্গেলে যদি নামে তাহলে টেম্পারেচারটা 1600 ডিগ্রি থেকে 1800 ডিগ্রির মধ্যে থাকবে। এইটা হয়ে যাওয়ার পরে এই যে ভোঁতা দিকটা যেহেতু সামনের দিকে, ওর ভেলোসিটিটা আস্তে আস্তে প্রচণ্ড র্যাপিডলি কমতে থাকবে, কমতে কমতে মানে সাউন্ডের স্পিডের থেকে, অর্থাৎ শব্দের গতিপথের থেকে অনেক কমে যাবে। যেই কমে যাবে প্লাজমা কিন্তু সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাবে। প্লাজমাটা উধাও হয়ে গেলেও সিল কিন্তু খুব গরম থাকছে, সেই জন্য এই সিলটাকে ওরা ফেলে দেয়। অনেক সময় কী করে, ওরা সিলটাকে ফেলে দেয়, এটাতে কত তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার স্কোপ আছে জানি না, সিলটা ফেলে দেওয়া উচিত, কারণ কয়েক মিনিটের মধ্যেই এটা স্প্ল্যাশ ডাউন করবে। 18,000 ফুটে আসার পরে 2টো ড্রোপ প্যারাশুট খুলে যাবে। ড্রোপ প্যারাশুটের কাজ হলো ব্রেক কষা। তারপরে যখন 6000 ফুটে আসবে আরও 4টে প্যারাশুট খুলে যাবে, তারপরে ওরা ধীরে ধীরে স্প্ল্যাশ ডাউন করবে। এবং যেহেতু মাত্র 18 দিন এরা স্পেসে ছিলেন, তাদের শারীরিক গঠন, শারীরিক মানে বোন কিংবা মাসল এত বেশি কিছু ক্ষতি হয়নি, যেটা সুনিতা উইলিয়ামসের কেসে হয়েছিল 9.5 মাস থাকার ফলে আমরা আশা করব যে ওনারা একদম হাঁটতে হাঁটতেই কিন্তু স্পেস ক্যাপ থেকে বেরিয়ে আসবেন। স্ট্রেচার করে আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর পর্যন্ত। সেক্ষেত্রে আগামীকাল দুপুরে যেহেতু আনডকিং প্রসেস 10 মিনিট পরে শুরু হয়েছে, 10 মিনিট পরে শেষ হয়েছে, আগামীকাল দুপুরে ঠিক মানে ভারতীয় সময় অনুযায়ী এক্সাক্ট টাইম কি, কোন সময় স্প্ল্যাশ ডাউন হবে, কি মনে হয় আপনার? না, এই 10 মিনিটের সঙ্গে অ্যাকচুয়াল স্প্ল্যাশ ডাউনে কিন্তু খুব বেশি সম্পর্ক নেই। তার কারণ এইটা ওরা অলরেডি আপনি জানেন যে কালকে আমাদের জিতেন্দ্র সিংহ বলেছিলেন যে 1 ঘন্টার কিন্তু একটা উইন্ডো আছে, অর্থাৎ ওরা যদি বাতাস ঠিকমতো পায় তাহলে কিন্তু ওরা এই 10 মিনিট মেকআপ করে দেবে একদম ট্রেনের মতো, ফলে এমনকি বিফোর টাইমে পৌঁছে যেতে পারে। ফলে আপনি ধরে রাখবেন। থ্যাংক ইউ সন্দীপবাবু, আপনার সঙ্গে যোগাযোগ থাকবে, আপনার সঙ্গে কথা বলবো আপনার মাধ্যমে। এর মাঝে যা যা প্রক্রিয়াগুলো আছে সেগুলো আবার জানার চেষ্টা করবো। স্প্ল্যাশ ডাউনের সময় তো থাকবেন আমার সঙ্গে মহাকাশ বিজ্ঞানীরা। তো এই যে আজকের দিনটা টেনশনের দিন, নিঃসন্দেহে টেনশনের দিন। এখনো আগামী 20 ঘন্টা বা 18 ঘন্টা টেনশনের, কিন্তু টেনশনের মধ্যে থেকেও ঘরের ছেলে ঘরে ফিরবে তার জন্য দিন গুনছেন মা বাবা। একবার শুনবো তাদের বক্তব্য। अच्छा लग रहा है, वो सब बैठे उसमें फिट हो रहे हैं, सब एक दूसरे को, चारों लोग एक दूसरे को फिट कर रहे हैं, इसमें सब ड्रेसेस पहना रहे हैं सब, तो वो देख के अच्छा लग रहा है। प्रार्थना यही किया था कि वो वहाँ से चलेंगे तो धरती पर सुरक्षित वापस आए, लौट के आकर मिले हम लोगों से आगे, बस यही प्रार्थना भगवान से किया कि उनकी रक्षा करना जैसे हो वैसे उसी तरह से। एक्साइटमेंट तो बहुत है, बहुत ज़्यादा खुशी हो रही कि 18-20 दिन के बाद बेटा हमारा वापस आ रहा है। तो गौरव की तो कोई
सीमा ही नहीं है, ना उसको हम शब्दों में बयां कर सकते हैं। गौरव बहुत ज़्यादा है, बहुत ज़्यादा खुशी महसूस हो रही है, बहुत ज़्यादा। আমরা এর আগে রাকেশ শর্মার কথা বলতাম, সেই রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী। মহাকাশে যখন ছিলেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন তার কাছে যে কেমন লাগছে আমাদের পৃথিবীকে দেখতে। তিনি বলেছিলেন যে সাড়ে জাহাঁ সে আচ্ছা। আজ এত বছর পর যখন শুভাংশু শুক্লা ফেয়ারওয়েল মেসেজ ওখান থেকে দিচ্ছেন, বার্তা দিচ্ছেন যে এবার তারা ফিরবেন পৃথিবীতে, তার আগে শেষ বার্তাতেও তিনি জানাচ্ছেন যে পৃথিবীর বুকে ভারত আজও সাড়ে জাহাঁ সে আচ্ছা। कमाल की यात्रा रही है ये मेरी, लेकिन अब जैसे मेरी ये यात्रा ख़त्म होने वाली है, आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यन्ते, इवन स्टार्स आर अटेनेबल। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है। और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं।